বিধিনিষেধ শেষ হওয়ার আগেই আজ থেকে খুলছে শিল্প কারখানা। রাজধানীমুখী কর্মজীবী মানুষ। চাপ সামাল দিতে বেলা 12টা পর্যন্ত চলবে লঞ্চ ও বাস। করোনায় আরও 218 মৃত্যু। করোনাকালে সরকারি চাকরির সুযোগ হারিয়েছেন প্রায় 2 লাখ প্রত্যাশী। আবেদনে বয়স বাড়ানোর দাবি। ক্ষতি পুষিয়ে নিতে সমন্বয় করে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি। স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি। এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়া উপকূল থেকে 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার। অধিকাংশই আফ্রিকার নাগরিক, শিশুসহ আহত 33। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। কঠোর বিধিনিষেধ শেষ হওয়ার 4 দিন বাকি থাকতেই আজ থেকে পোশাক ও শিল্প কারখানায় যোগ দিতে কর্মস্থলে ফিরছেন মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল। রাতেও পায়ে হেঁটে পিকআপ ও কাভার্ড ভ্যানে করে ছুটছেন গন্তব্যে। এদিকে দিনভর ভোগান্তির পর ঢাকামুখী মানুষের চাপ সামাল দিতে বেলা 12টা পর্যন্ত যাত্রীবাহী বাস ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনভর মানুষের ঢলের পর রাতেও পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটের ফেরিতে ভিড়। পাটুরিয়া ঘাটে ফেরি ভিড়তেই একের পর এক ফেরি থেকে নামছেন মানুষ। কারখানা খুলছে, তাই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীতে ফেরেন হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। একই চিত্র শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও। যাত্রীতে পূর্ণ প্রতিটি ফেরি। 9টা বাজে সময় রওনা দিলাম। এখান থেকে আস্তে আস্তে আমার পড়ায় আর কি অনেকটা দুর্গতি আর কি পয়দা হয়েছে। 2 দিন আগে বলতো যে আপনারা কর্মস্থলে আসবেন, তাহলে আমরা মনে করেন যে ওই প্রস্তুতি নিয়ে আসতাম। রাজধানীর প্রবেশমুখগুলোতে রাতেও দেখা যায় পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি। গণপরিবহন না থাকায় কর্মস্থলে যোগ দিতে আসা শিল্প শ্রমিকদের ভোগান্তির শেষ নেই। দূরপথের যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়াতেই রওনা দেন। শেষ পর্যন্ত শনিবার রাতে গণপরিবহন চালুর সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে। ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চলবে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, ভেঙে আসলাম। আমাদের আসতে লাগে 1000 টাকা, সেখানে 3000 টাকা খরচ হয়েছে। আমাদের অনেক হয়রানি করলো, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে। সিএনজি, তারপরে অটো রিক্সা, যেভাবে পারছে ওইভাবে। রোববার থেকে শিল্প কলকারখানা চালু রাখার অনুমতি দিয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে প্রশাসন। এরপর থেকে এবারে ঢাকামুখী মানুষের চাপ। আহসানুল করিম, সময় সংবাদ। করোনায় সারা দেশে আরও 218 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 9369 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 67 জন মারা গেছেন। এরপরই চট্টগ্রামে 55 জনের মৃত্যু হয়েছে। সংকটাপন্ন রোগী বাড়তে থাকায় এক একটি হাসপাতাল যেন মৃত্যুপুরী। যারা হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে আসছেন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আর কতদিন কোভিডের বিরুদ্ধে লড়তে হবে, এর কোনো উত্তর নেই কারো কাছেই। শ্বাসকষ্টজনিত রোগীর চাপে হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। আর শয্যা পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করেও মিলছে না কোনো শয্যা। ফলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে থেকেই মৃত্যুর হাত থেকে বাঁচার লড়াই করতে হচ্ছে রোগীদের। সংক্রমণ ঠেকানো যাচ্ছে না চট্টগ্রাম বিভাগে। ঢাকার পরেই বিভাগটিতে কোভিডে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মারা গেছেন 55 জন। আর খুলনা অঞ্চলে একদিনে প্রাণ ঝরেছে 27 জনের। করোনার ব্যাপক বিস্তারে কোনো কুলকিনারাই পাচ্ছে না রাজশাহী অঞ্চল। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। বেড ফাঁকা থাকছে না, বরং বেড ভিতরে মেঝেতেও আছে এবং বাহিরেও রোগী। প্রাণঘাতী ভাইরাসের দাপটে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে রংপুরেও। একদিনে প্রাণ হারিয়েছেন 16 জন। মৃত্যু তালিকার পাশাপাশি রোগীর মিছিল দীর্ঘ হচ্ছে ময়মনসিংহে। একদিনে 12 জন মারা গেছেন। রাত্রে সংকট হয় সিলিন্ডারের, তাই আর কি নিজেদের রিজার্ভে রাখা লাগে আর কি। করোনায় টালমাটাল বরিশাল। আইসিইউ আর অক্সিজেন সংকটে নগরীর শেরি বাংলা হাসপাতাল। 24 ঘন্টায় বিভাগটিতে মৃত্যু হয়েছে 10 জনের। অনেক দূর থেকে আমি আসছি, অক্সিজেন নাই। সিলেট বিভাগেও হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনে অঞ্চলটিতে 9 জন মারা গেছেন। আমরা হাসপাতাল থেকে যে ওষুধ পাচ্ছি সেই ওষুধে কুলাচ্ছে না। কুমিল্লাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু হার। একক জেলা হিসেবে একদিনে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়। মারা গেছেন 17 জন। লাবিব হাসান, সময় সংবাদ।
গেল 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 889 জন। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে পুরো রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। এতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর চাপ ভয়াবহ রূপ নেয়। অনেক রোগী আক্রান্ত হবার পর ভর্তি না হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসায় মারা যাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। স্বজন হারানোর কান্না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেক মানুষ। প্রতিদিনই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতাল প্রাঙ্গণ। গত 2 মাস ধরে করোনায় মৃত্যুর মিছিল শুধু দীর্ঘ হচ্ছে, যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সরকারি এই হাসপাতালটি। শুরুটা হয়েছিল প্রায় 2.5 মাস আগে। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর রাজশাহী সহ আশেপাশের জেলাগুলোতে সংক্রমণের হার হুহু করে বাড়তে থাকে। শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশি সহ নানা শারীরিক সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসেন হাসপাতালে। অথচ করোনার প্রথম ঢেউয়ে বিভাগের মধ্যে সবচেয়ে নিরাপদ অবস্থানে ছিল রাজশাহী। বর্তমানে যা রেড জোনে পরিণত হয়েছে। আমার রোগীর লক্ষণ ছিল শ্বাসকষ্ট, অক্সিজেন রিকভারি করতে পারছিল না। 1 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই, 3 নম্বর ওয়ার্ডেও জায়গা নেই। রামেক হাসপাতালে গত জুন মাসে 354 এবং জুলাইয়ে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 535 জন। করোনা ওয়ার্ডের চিকিৎসকরা বলছেন, মুমূর্ষ অবস্থায় রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর হার বেড়েছে। এখন পর্যন্ত এটা নিয়ে তাদের খুব একটা বিকার বা খুব একটা সচেতনতার বিষয়টিও কিন্তু আমরা দেখছি না। 70% 60% চলে গেছে, তারপরে হাসপাতালে আসতেছে। এই অবস্থায় চিকিৎসা করে অনেকের ক্ষেত্রে আর খুব বেশি ভালো করা যায় না। চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় সবাই আমাদের সর্বাত্মক চেষ্টা করছি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণে আগ্রহী হলে এ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন হাসপাতালটির পরিচালক। সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে। এটা না করলে আমরা কিন্তু এই করোনার হাত থেকে সহজে মুক্তি পাবো না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 513 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন 433 জন। আর 20টি আইসিইউর সবকটিতেই মুমূর্ষ অবস্থায় রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আজ থেকেই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভ্যাক্সের মাধ্যমে শনিবার বিকেলে জাপান থেকে দ্বিতীয় দফায় প্রায় 8 লাখ টিকা আসার পর তিনি একথা জানান। এদিকে 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে প্রায় 13,800 বুথের মাধ্যমে টিকাদান শুরু হবে। একই সময় প্রবাসী ও বিদেশগামী শিক্ষার্থী সহ করোনাকালীন নানা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমান। কোভ্যাক্সের আওতায় 7,81,320 ডোজ টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উপস্থিত ছিলেন দেশে নিযুক্ত জাপানিজ রাষ্ট্রদূত নাওকি ইউতো। পরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে নাওকি ইউতো জানান, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ না পাওয়া 15 লাখ মানুষের জন্যই মোট 30 লাখ ডোজ পাঠাবে জাপান। 15 লক্ষ মানুষ এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছে। আমরা মোট 30 লক্ষ পর্যন্ত টিকা বাংলাদেশকে দিব। স্বাস্থ্যমন্ত্রী জানান, 2 দফায় জাপান থেকে আসা 10 লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকা 2-1 দিনের মধ্যেই দেয়া শুরু হবে। এ পর্যন্ত দেশে 4 ধরনের প্রায় 2,39 লাখ টিকা পৌঁছেছে বলেও জানান মন্ত্রী। আগামীকাল পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া শুরু করব দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের জন্য। 1,30 লক্ষ আমরা দিয়ে ফেলেছি। অবশিষ্ট 1,21,89,000 টিকা আমাদের হাতে আছে। মন্ত্রী আরও জানান, প্রতি সপ্তাহে 1 কোটি ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে 7 আগস্ট থেকে প্রায় 13,800 বুথের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। আগস্টের 7 তারিখ থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা টিকা কেন্দ্র খুলেছি এবং টিকা দেওয়া শুরু করব। 1 সপ্তাহ ব্যাপী একটা কার্যক্রম। এর মধ্যে প্রায় 1 কোটিরও বেশি টিকা আমরা দিতে সক্ষম হব। এবছর টিকার কোনো ঘাটতি নেই বলে আবারও আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের সমস্যা ছিল, দে হ্যাভ রিজলভড ইট। আমার ছাত্রছাত্রীর সমস্যা ছিল, দে হ্যাভ রিজলভড ইট। ছাত্রছাত্রী আরেকটা সমস্যা বিএফএস, সেইটা আমরা ওপেন করেছি এবং কাজ চলছে। চ্যালেঞ্জেস আর কামিং অ্যান্ড উই আর ফেসিং দেম আই থিঙ্ক প্রিটি
efficiently and effectively. আগামী ৩ আগস্ট জাপান থেকে আরও ৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গেল বছর দেশে করোনা সংক্রমণের পর থেকে সংকুচিত চাকরির বাজার। 2 বছরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স হারিয়েছেন প্রায় 2 লাখ চাকরি প্রত্যাশী। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি অনেকের। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে বয়স সমন্বয় করে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চালু রাখলে এই সংকট সমাধান সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করার পর থেকেই সরকারি চাকরির খোঁজে পড়াশোনা করছেন আহমেদ রুবেল। 2020 সাল ছিল তার সরকারি চাকরিতে প্রবেশের শেষ বছর, কিন্তু করোনা সংক্রমণের কারণে সে বছর মার্চ থেকে কোনো চাকরির পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তার দীর্ঘদিনের আশা এখন গুড়ে বালি। 2 বছরের ভিতরেই কোনো পরীক্ষা হলো না, শুধুমাত্র 41তম বিসিএস দিয়েছি। তো এমন যখন 2021 সাল চলে আসলো, তখন আমার বয়সটা শেষ হলো। শাসন জোটের কথা বিবেচনা এবং কোভিড-19-এর কারণের জন্য হলেও আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন বাড়ানো অত্যন্ত যৌক্তিক। শুধু রুবেলই নন, গত বছর দেশে করোনা সংক্রমণের সময় যাদের বয়স 28 বছর কিংবা তার চেয়ে বেশি ছিল, তারা সবাই সরকারি চাকরিতে প্রবেশের বয়স হারিয়েছেন। করোনার কারণে আমাদের অলরেডি 2-3 বছর চলে যাচ্ছে। এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের চাকরির বয়সটা বাড়িয়ে দেওয়া হোক। ন্যূনতম আমাদের তো এখন 35, এটা যৌক্তিক সময়ের একদম যৌক্তিক দাবি। বর্তমান পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও নিয়োগ বিজ্ঞপ্তি চালু রাখলে চাকরি প্রত্যাশীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মত শিক্ষাবিদদের। তাদের সেই শূন্য পদগুলো বিজ্ঞাপন দিয়ে দিবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন যেই বয়সী হোক না কেন, আবেদনকালীন সময়ে যে সময়সীমা ছিল সেটি যদি তাদের ঠিক থাকে, অতএব এটা 2-3 বছর পরেও যদি সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারা সেই পরীক্ষায় ডাক পাবেন। বয়স সমন্বয় করেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরকম মনে করেন যে গত ফেব্রুয়ারিতে যে অ্যাডভার্টাইজমেন্টটা হওয়ার কথা ছিল, সেই ফেব্রুয়ারির 25 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার কথা ছিল, সেই ফেব্রুয়ারি 25-এ 30 বছর ধরে আমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট হয়তো সেপ্টেম্বরে দেব অথবা নভেম্বরে দেব, বয়সটা যাতে করে তারা মেকআপ করে নিতে পারে। এছাড়া দেশের মানুষের গড় আয়ু ও অবসর গ্রহণের বয়সসীমা বাড়ার কারণে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিও যৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু প্রসঙ্গ। গত 1 সপ্তাহে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। চলতি মৌসুমে ফের রেকর্ড 196 জন হাসপাতালে ভর্তি হয়েছেন শনিবার, যাদের মধ্যে 194 জনই রাজধানীর। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি। এক্ষেত্রে এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। তোহা খান তামিমের রিপোর্ট। বাবার আদর, মায়ের ভালোবাসাতেও থামছে না সুমাইয়ার কান্না। নিষ্পাপ এই প্রাণের 3য় জন্মদিন কেটেছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরে অবস্থার অবনতি হতে থাকে সুমাইয়ার। জ্বরের পাশাপাশি রক্ত আসে নাক দিয়েও। অবস্থার কিছুটা উন্নতি হলেও রক্তের প্লাটলেট আশানুরূপ হয়নি এখনো। ছোট্ট এই প্রাণের একটাই চাওয়া, হাসপাতালের বাইরে যাবে। চিকিৎসকরা বলছেন, গত 1 সপ্তাহে প্রায় 5 গুণ বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। কঠোর বিধিনিষেধের সময়ে বাসাবাড়িতে থাকায় 1 থেকে 5 বছর বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তের তালিকায় 2য় অবস্থানে স্কুল পড়ুয়া বাচ্চারা। কিচ্ছু খাচ্ছে না, এখানে থাকবো না, বাসায় যাব, যার সন্তান সেই একমাত্র বলতে পারবো, তাছাড়া বাইরের লোক কেউ বুঝতে পারবে। নাক দিয়ে ব্লিডিং হয়েছে, তারপর হচ্ছে প্রেশারটা রাতের সাথে কমে গেছে, চোখ মুখ ফুলে গেছিল, পেটে পানি আসছে। শিশু সহ সব বয়সীদের জ্বর দেখা দিলেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া বিপদ চিহ্ন দেখা দিলেই হাসপাতাল নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বাসায় যদি আমরা হাইজিনটা মেনটেন না করি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় না রাখি, তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা দিনে দিনে বাড়তেই থাকবে। প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে, প্রচণ্ড বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুটটা কমে যেতে পারে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে প্রিভিয়াস যে 2018 সালে একটা ব্রেকআউট হয়েছিল সেটাও কিন্তু ক্রস করতে পারে। এদিকে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, অ্যাপের মাধ্যমে জমে থাকা পানিতে এডিসের লার্ভার তথ্য দিলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির ছবি সহ যদি আমাকে পোস্ট করে দেন, আমরা কিন্তু তখন সেই বাড়িতে গিয়ে আমরা পরিষ্কার করে আসতে পারি বা সেই বাড়ি থেকে আমরা ফাইন করতে পারি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে।
পর্যাপ্ত বৃষ্টির অভাবে রংপুরে আমন আবাদ নিয়ে বিপাকে কৃষক। এখনো সম্ভব হয়নি চারা লাগানো। শ্যালো মেশিনে সেচ দিতে গিয়ে কৃষকের বাড়তি খরচ। শুরু হলো শোকাবহ আগস্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই মাসেই সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি স্বাধীন দেশ অর্জনে তিনি ছিলেন কান্ডারির ভূমিকায়, অথচ তাকেই প্রাণ দিতে হয় নিজ দেশের কিছু বিপদকামী মানুষের হাতে। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি জানান তারা। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জয় বাংলা স্লোগান আর হাতে মোমবাতি নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত 12:01 বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা। আমাদের জাতির পিতার সপরিবারকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি। ৭১-এ যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা এবং তাদের দোসররাই সেই দিন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। অধিকাংশ খুনির বিচারের রায় কার্যকর হয়েছে। যারা বাকি আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। একই সময়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। করোনার কারণে এবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে টিকটক সেলিব্রিটির আড়ালে ফারজানার অপরাধের সাম্রাজ্য। চট্টগ্রাম নগরীর ইপিসেট থেকে আন্দরকিল্লা পর্যন্ত আধিপত্য তার। পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি দুর্ধর্ষ এই নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ভোরের সময় আরও থাকছে। কৃষিতে সাফল্য পাহাড়ি জনপদে। নতুন সড়ক ও অবকাঠামো নির্মাণে যোগাযোগ ও বিপণন ব্যবস্থার উন্নতি। সোনালী দিনের হাতছানি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। রংপুরে ভরা বর্ষায় সেচ সংকটে পড়েছে রোপা আমনের আবাদ। এখন পর্যন্ত 30% জমিতেও চারা লাগাতে পারেনি কৃষক। একই কারণে জাগ দেয়া যায়নি উৎপাদিত পাটের অর্ধেক। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন দিয়ে সেচের বন্দোবস্ত করতে গিয়ে বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে কৃষককে। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। শ্যালো মেশিনে টানা 4-5 ঘন্টা পানি সেচে 24% এক খণ্ড জমি হাল চাষ দিয়ে চারা রোপণের জন্য তৈরি করতে বাড়তি ব্যয় হচ্ছে। প্রতি ঘন্টার জন্য কৃষককে গুনতে হচ্ছে 100 টাকা, অথচ এখন ভরা বর্ষাকাল। সঙ্গতি আছে এমন কৃষকেরা ডিজেল বা বিদ্যুৎ খরচ করে জমি তৈরি করে চারা রোপণ করতে পারছে, কিন্তু সামর্থ্যহীন কৃষকের জমি পড়ে আছে। পানি তো একবার দিলে হয় না, বারবার দেওয়া লাগে। যে রোদ, যে পানি থাকতেছে না, জমি বৃষ্টি নাই। এখন কৃষির দাম বেশি, পানির খরচ, বিরাট সমস্যা পড়ে গেছে কৃষক। 100 টাকা ঘন্টা, 5 ঘন্টা পানি লাগলে 500 টাকা। খালের পানিতে পাটের জাগ দিয়েছে একদল কৃষক। ক্ষেত থেকে কেটে আনা কাঁচা পাটের স্তূপ ফেলে রেখে অপেক্ষায় আছে আরেক দল পাট চাষি। জল ও জলাশয়ের সংকটে অর্ধেক পাট পচানো যায়নি এখনো। এই পাট নিয়ে যাইতে হচ্ছে অন্য পুকুরে, এখান থেকে 2 কিলো 3 কিলো, সেখানে আবার কেরিং খরচ 500, 700, 800 টাকা। পাটের অবস্থা তো প্রোডাকশন ভালো হয়েছে, পানির জায়গা নাই, বৃষ্টি নাই, পাট কেটে কি করবে ভাই, খাল পাকা শুকান। ভরা বর্ষায় বৃষ্টির অভাবে সেচ সংকটের কথা স্বীকার করে এখন পর্যন্ত মাত্র 27% জমিতে রোপা আমন লাগানো এবং অর্ধেক পাট জাগ দেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। রোপণ সময় এখনো রয়েছে, আশা করা যায় বৃষ্টি হবে, কিন্তু উঁচু জমিগুলো যেন তারা সেচ দিয়ে লাগিয়ে ফেলে। বৃষ্টি হলে এই পাট জাগটা কৃষক ভাইদের জন্য আরো সহজ হতো। কৃষি বিভাগ বলছে প্রায় 6,12,500 হেক্টর জমিতে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত 1,63,000 হেক্টরে চারা রোপণ করা সম্ভব হয়েছে। আর 56,500 হেক্টর জমির পাটের মধ্যে 28,500 হেক্টর জমির পাট জাগ দেয়া সম্ভব হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। খাগড়াছড়িতে প্রথমবারের মতো চাষ হচ্ছে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক জাম্বু জাতের 12 মাসি তরমুজ। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে, ফলনও ভালো। মাত্র 2 মাসেই পুরো পরিপক্ক হয়ে যায় প্রতিটি তরমুজ। নতুন জাতের তরমুজ চাষে সহায়তা ও পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি রিপোর্ট। ম্যালচিং করে নেটের উপর ঝুলছে হলুদ ও কালো তরমুজ। প্রতিটি তরমুজের ওজন প্রায় 2 থেকে 4 কেজি পর্যন্ত। তরমুজ বড় হওয়ার জন্য এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
খাগড়াছড়ির সদর উপজেলার বিজিতপুর এলাকার কৃষক সাইদুর রহমান ইউটিউবে ভিডিও দেখে নতুন জাতের এই তরমুজ চাষাবাদে উদ্বুদ্ধ হন। এরপর 12 মাসেই এই তরমুজ চাষে সাফল্য পাওয়া চুয়াডাঙ্গা জেলার কৃষকের সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করেন। চাষ পদ্ধতিও তাদের কাছ থেকে শিখেন। এরপর নিজের 40 শতক জমিতে এই তরমুজ চাষ করে রীতিমতো এলাকায় সাড়া ফেলে দেন তিনি। জমির 2 অংশে আলাদা আলাদা করে হলুদ ও কালো জাতের তরমুজের আবাদ করেন। চারা রোপণের 50 দিনের মধ্যেই ফলন পরিপক্ক হয়ে যায়, ফলনও ভালো পাওয়া যায়। আমার পুরা 40 শতাংশ জমিতে 40,000 টাকার মতো খরচ হয়। তো এই যাবৎ আমি 2বার হারভেস্ট করছি, আশা করি ফলাফল ভালো। খাগড়াছড়িতে আগে কখনো এই জাতের তরমুজ দেখা যায়নি, প্রতিবারেই ফলন ভালো হয়েছে, দেখতেও সুন্দর। তাই এই জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। জেলার ভিতরে কোথাও পাওয়া যায় না, এখানেই প্রথম চাষ করছে, মানে সবাই বলতেছে ভালো। যদি ভালো হয় সামনে আমরাও করব। প্রায় প্রতিদিন বাজারে বিক্রি করা হচ্ছে এই তরমুজ। দেখতে সুন্দর ও সুস্বাদু হওয়ায় বাজারে এই জাতের তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকায়। পাহাড়ে চাষ করা এমন 12 মাসি তরমুজ চাষের ভালো সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি বাণিজ্যিকভাবে এই তরমুজটা আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে নদীর পাড় দিয়ে তরমুজ আবাদ ছড়িয়ে পড়বে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে বলে আমি বিশ্বাস করি। লকডাউনের মধ্যে শুধুমাত্র ক্ষেত থেকেই 50,000 টাকার তরমুজ বিক্রি হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দুর্গম যোগাযোগ আর বিপণনে দীর্ঘসূত্রতার কারণে 3 পার্বত্য এলাকার কৃষি পিছিয়ে ছিল বহুদিন। তবে দিন বদলেছে এখন। সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে নতুন সড়ক ও অবকাঠামো, আর তাতেই কৃষিতে সাফল্য এসেছে পাহাড়ি জনপদে। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল হোসেন। আমের উৎপাদনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের নাম দেশ জুড়ে। তবে অসম্ভবকে সম্ভব করে আম উৎপাদনে বিপ্লব এসেছে 3 পার্বত্য জেলায়। দেশে সবচেয়ে দামি আম মিয়াজাকি বা সূর্যডিমের ফলনও এ পাহাড়েই। 3 পার্বত্য জেলায় চলতি বছর 13,500 হেক্টর পাহাড়ি টিলায় ফলেছে আম, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 1.5 লাখ মেট্রিক টন। শুধু আমি নয়, সুস্বাদু ড্রাগন চাষেও সফলতার গল্প পাহাড়ি জনপদে। এমনই একজন হ্লাসিমং চৌধুরী। উচ্চশিক্ষা শেষ করে হয়েছেন উদ্যোক্তা। 40 একর পাহাড়ে ফলিয়েছেন 60 প্রজাতির দেশি বিদেশি আমসহ আরও নানা ধরনের ফল। এছাড়াও এলাচ, কাজু বাদাম সহ শতাধিক ফল ও উৎপাদিত পণ্যেও পাল্টে যাচ্ছে অর্থনীতি ও স্থানীয়দের জীবনমান। পার্বত্য অঞ্চলে কিন্তু বলতে গেলে আপনার অনেকগুলো কিন্তু অনাবাদি জমিন আছে। এগুলো যদি সরকারি সহযোগিতা পৃষ্ঠপোষকতায় যদি আপনার ফলজ বাগান যদি করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু আপনার বাংলাদেশের চাহিদা মিটিয়ে কিন্তু বিদেশে রপ্তানি করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। দুর্গম যোগাযোগে বিপণনের সুব্যবস্থা না থাকায় যে পাহাড় পিছিয়ে ছিল এতদিন, গেল 10 বছরে সেখানে সংস্কার ও নির্মাণ হয়েছে 500 কিলোমিটার সড়ক। এখন সামনে কেবল সোনালী দিনের হাতছানি। রাস্তাঘাট হয়ে গেছে, এখন আগের মতন আর কোনো কষ্ট করতে হয় না। এখন তো জায়গাতে গাড়ি পাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় খুবই উর্বর মাটি। শুধুমাত্র আম, আনারস নয়, এখানে কমলার চাষ হচ্ছে, মালতার প্রচুর উৎপাদন হচ্ছে, যেটা বাইরে যাচ্ছে এখন। 10 বছর আগেও কিন্তু এত প্রোডাকশন ছিল না। হ্যাঁ, এগ্রিকালচারে একটা বুস্ট হয়েছে, প্রোডাকশনটা এত বেশি যে এখানে যদি আমরা একটা কোল্ড স্টোরেজ বা একটা ফ্রুটস প্রসেসিং প্ল্যান্ট করতে পারতাম, সেটা আরও বেটার হতো। শুধু ফলই নয়, কৃষি বিভাগের তথ্য মতে 1 দশকে রাঙ্গামাটিতে ধানের উৎপাদন বেড়েছে 6.8 ভাগ, আর বান্দরবানে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 10 লাখ মেট্রিক টন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, বান্দরবান। বন সুবিধায় বিনা শুল্কে আমদানি করা কাপড়ের চালান রাস্তা থেকেই গায়েব। কাপড় কারখানায় না ঢুকে চলে যাচ্ছে রাজধানীর ইসলামপুর সহ বিভিন্ন পাইকারি ও খোলা বাজারে। প্রায় 3 কোটি টাকার কাপড় সহ রাজধানী থেকে চক্রের 11 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিনা শুল্কে আমদানি করার কারণে বছরে 80,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় ব্যবহৃত কাপড় বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। বন্ডের অপব্যবহার করে শুল্কমুক্ত কাপড় খোলা বাজারে বিক্রির অভিযোগ বেশ পুরনো। এ কারণে দেশের প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোয়েন্দা পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে 6টি কাভার্ড ভ্যান এবং প্রায় 3 কোটি টাকার কাপড়। গ্রেফতার করা হয়েছে চক্রের 11 জনকে।
অসাধু এই চক্রটি বন্ড সুবিধায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাপড় আমদানি করে অতিরিক্ত লাভের উদ্দেশ্যে চোরাই পথে খোলা বাজারে বিক্রি করত। রাজধানীর ইসলামপুর কেন্দ্রিক একটি বড় সিন্ডিকেটেরও সন্ধান পেয়েছে পুলিশ। ইসলামপুর কেন্দ্রিক একটি সিন্ডিকেট আমরা পেয়েছি, আমরা জানি এই বিষয়গুলি ট্যাক্স ফাঁকির একটা বিষয়। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখেছি যে এই কাপড়গুলি কিন্তু এইভাবে খোলা বাজারে বিক্রি করার জন্য না, এগুলি আনা হয় গার্মেন্টসের ব্যবহারের জন্য, ফিনিশ প্রোডাক্টগুলি বিদেশে চলে যাবে। পুলিশ বলছে 2,500 থেকে 3,000 পোশাক কারখানা বন্ড সুবিধায় কাপড় কেনার সুযোগ পায়। খোলা বাজারে এসব কাপড় বিক্রি করায় প্রতি বছর সরকার 80,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। প্রাথমিক এক গবেষণায় দেখা গিয়েছে যে এই আওতায় বছরে প্রায় 80,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি হচ্ছে দেশে। এবং আরও যেসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে কাজগুলি করে যারা, যেসব প্রতিষ্ঠান যেমন স্পিনিং, ওয়েবিং, ডাইনিং, ফিনিশিং প্রতিষ্ঠানগুলি হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই সিন্ডিকেটে জড়িত অন্য সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। যেসব সিন্ডিকেটগুলি আছে তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে এই কাজগুলি করব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে 3টি চোরাই মোটরসাইকেল সহ বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে রাজু নামের একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে চক্রের প্রধান ইউসুফ মুন্সিকেও গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের 6ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। 1 আগস্টের প্রথম প্রহরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত 78 নম্বর গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বাসিন্দারা। পরে শহীদ মিনারের বেদিতে 68টি মোমবাতি ও 6টি মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন করেন তারা। এরপর করা হয় বিশেষ মোনাজাত। 2015 সালের এই দিনে দীর্ঘ 68 বছরের অপেক্ষা শেষ হয় ছিটমহলবাসীদের। মনটা গলতে হবে তারপরে। আবারও ঢাকা ফেরত মানুষের খবর। আজ থেকে পোশাক ও কলকারখানা চালু হওয়ায় কর্মস্থলে আসতে শুরু করেছেন মানুষ। পথের ভোগান্তি আর সংক্রমণ ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, এই যে গার্মেন্টস খুলে দেওয়ার পরে যে কালকে ভয়াবহ ভিড় হয়েছিল, সেই ভিড় সামাল দেওয়ার জন্য যে লং চলাচল শুরু হয়েছে, এরপর কিন্তু আমরা দেখছি যে ভিড়ের চাপ কমেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফেরি যেটি প্রশাসনিক লোকজন ছিল, কিন্তু গতকালকের মতো কিন্তু ভয়াবহ ছিল না। তারপরে যে লোকজন ছিল, স্বাস্থ্যবিধি মানার কোনো রকম অবস্থা ছিল না এবং লোকজন এখানে আসবার পরে কিন্তু আজকে আমরা ঘাটের মধ্যে দেখতে পাচ্ছি পর্যাপ্ত যানবাহন এবং বিভিন্ন রুটের বাস এবং নানা রকম যানবাহন, এই সিএনজি চালিত স্কুটার, অটোরিকশা, নানা যানবাহনে কিন্তু পুরো এলাকা ভরে গিয়েছে এবং সেই পুরো এলাকায় যে আমরা দেখছি যানবাহন এত ভর্তি, কিন্তু যাত্রীর চাইতে যানবাহন কিন্তু অনেক বেশি এবং সে কারণেই এখানে যে যাত্রীরা ফেরি থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তারা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন। এবং এখানে যে এই বাংলাবাজার শিমুলিয়া ফেরি রুট, এই ফেরি রুটে কিন্তু 87টি লঞ্চের মধ্যে 86টি লঞ্চই চালু করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু এখনো নদীতে চলাচল শুরু হয়নি। তো কিছুক্ষণের মধ্যে সেই লঞ্চগুলো চলাচল শুরু হয়ে যাবে এবং এখানে যে বহরে 18টি ফেরি আছে, 18টির মধ্যে কিন্তু 8টি ফেরি চলাচল করছে এবং যানবাহন পারাপার করছে। তারা বলছিলেন যে গতকালকে প্রবল চাপের কারণে লাশবাহী গাড়ি এবং অনেক জরুরি পণ্যবাহী ট্রাক সেগুলো পারাপার করতে পারছিলেন না, কিন্তু রাতে দিকেও সেগুলো পারাপার চলেছে, এখনো কিন্তু সেগুলো পারাপার অব্যাহত রয়েছে। এবং শিমুলিয়া ঘাটে এক মাস কিন্তু পুরো যানজট, এখন যে বিভিন্ন রুট থেকে যে এত বেশি বাস এসছে, সেই বাসগুলো কিন্তু এখানে টার্মিনাল ভরে গিয়ে পুরো রাস্তা ভরে গেছে। এই বাসগুলো কিন্তু ফেরি পার হওয়ার জন্য নয়, এগুলো এসছে এখান থেকে যাত্রী পরিবহনের জন্য। যে কালকে যে
লাখো মানুষের একরকম ঢল নেমেছিল শিমুলিয়া ঘাটে। এই ঘাটের যে লোকজন তারা পায়ে হেঁটেই কিন্তু মিছিলের মতো রওনা করেছিলেন এই শিমুলিয়া ঘাট থেকে একেবারে খানবাড়ি পর্যন্ত পুরো 3 কিলোমিটার এলাকা কিন্তু পুরো রাস্তা ছিল মানুষ আর মানুষ। তারা কোনো যানবাহন না পেয়ে কিন্তু পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করছিলেন। তখন কিন্তু নানা রকম পরিবহন বিভিন্ন এলাকা থেকে আসা শুরু করে এবং সেই পরিবহন এসে কিন্তু এই যাত্রীদেরকে পার করার চেষ্টা করে এবং এইখানে কিন্তু গতকালকে একটি মানবিক বিপর্যয়ের মতো অবস্থা তৈরি হয়েছিল। পরে রাতে যখন ঘোষণা দেওয়া হয় যে লং চলাচলের, তখনই কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখানকার প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে বাংলাবাজার ঘাটে এত লোক ছিল যে সেখানে ফেরি যে নোঙ্গর করার মতো পরিবেশ ছিল না, যে লাশবাহী গাড়ি পর্যন্ত নিয়ে রওনা হতে পারছিল না, এরকম একটি পরিবেশ ছিল। এবং এখানকার যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি বলছিলেন যে ওই পার থেকে অনুরোধ করা হচ্ছিল যেন ফেরি না ছাড়া হয়, যে কারণ ওখানে ফেরি যাওয়ার পরে আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরকম পরিবেশ কিন্তু কালকে অতিক্রম করার পরে আজকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ, এবং আজকেও কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে এখানকার যে বিভিন্ন রকম পিকআপ এবং এখানকার যে মালবাহী যে ট্রাক সেই যানবাহনও কিন্তু পণ্যের মতো করে মানুষ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং গার্মেন্টসে যারা রয়েছেন এবং গার্মেন্টসের যে শ্রমিক তারা বলছিলেন যে এই আকস্মিক গার্মেন্টস খুলে দেওয়ার পরে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে যে ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করেছেন, ঈদের পরে যে আকস্মিক খুলে দেওয়া হয়েছে তখন যে তাদের চাকরিতে যোগদান করবার জন্য রওনা হয়েছেন, তো রওনা হতে গিয়ে যে তাদের এই বিড়ম্বনা সেটি কিন্তু খুবই অগ্রহণযোগ্য বলে তারা বলছিলেন। এবং তাদের যে করোনা যে ভয়ঙ্কর যে সংক্রমণ ব্যাধি যে ভারতীয় ভেরিয়েন্ট যেটি ছড়িয়ে পড়েছে চারিদিকে, মৃত্যুর মিছিল, এর মধ্যেও তারা যে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়েও কিন্তু তারা চেষ্টা করছিলেন গন্তব্যে যাওয়ার। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সবশেষ। সাদিয়া। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। কম বয়সীদের মাঝেও আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মৃত্যুহার বাড়ছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি সমস্যায় আক্রান্তদেরও সুস্থ হওয়ার সংখ্যা খুবই কম। সেলিয়া সুলতানার রিপোর্ট। জেলা সদর হাসপাতালগুলোতে কোভিড ওয়ার্ডে এখন শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। যাদের অবস্থা শোচনীয় তারা বেশিরভাগই আসছেন প্রত্যন্ত অঞ্চল থেকে। কেউ গাফেলতি, কেউ আবার উপসর্গ বুঝতে না পারা শেষ সময় অসহায় করছে পুরো চিকিৎসা ব্যবস্থাপনাকে। এদের মধ্যে ক্রনিক ডিজিজ, হৃদরোগ ও স্ট্রোকের রোগীদের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সংখ্যা একেবারেই কম, যা কোভিড পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে মাঠ পর্যায়ে। এখন আমরা যে রোগীগুলো পাচ্ছি খুব কম বয়সী, ইভেন বাচ্চাদের 5 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20-30 বছরের প্রচুর রোগী পাচ্ছি, যেটা আগে আমরা পেতাম না। তো এটা কিন্তু আমাদের অ্যালার্মিং যে আমাদের ইয়াং জেনারেশন বা ইয়াং পিপলটা আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইসোলেশনটা আমাদের নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিভিন্ন জেলা হাসপাতালের তথ্য বলছে কোভিডে আক্রান্ত মাতৃমৃত্যুর হার সংখ্যার সৃষ্টি করছে। প্রেগনেন্সি যাদের আগে সিজারিয়ান সেকশন ছিল, এইবারের প্রেগনেন্সি তাকে সিজার করতে হচ্ছে, তাদেরও কিন্তু কন্ডিশন খুব একটা ইমপ্রুভ করা যাচ্ছে না, হঠাৎ করে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। ক্রনিক কিডনি ডিজিজ এগুলোতে খুবই যাদের এদের করোনা হচ্ছে তারা কিন্তু আলটিমেটলি সাস্টেন করতে পারছে না। তাদের ওভারওয়েট, আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে এগুলো খুবই একদমই করতে পারছে না। চিকিৎসকরা বলছেন কোভিড পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আগে দ্রুত গণটিকা কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকারি ঘোষণায় সীমিত সময়ের জন্য চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। সাদিয়া, ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল বেশ সরগরম। বিশেষ করে গত রাতে যখন হঠাৎ করে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ঘোষণা দিয়েছিল BIWTA, তারপর থেকে এই ঘাটকে আমরা একটু পরিবেশ তৈরি হতে দেখি। তবে রাতে যেহেতু চাঁদপুর থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কোনো যাত্রীবাহী লঞ্চ ছিল না, সেক্ষেত্রে ভোর থেকে প্রস্তুতি শুরু হয়। এর মধ্যে 4টি লঞ্চ রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করেছে। আরও প্রায় 6 থেকে 7টি যাত্রীবাহী লঞ্চ আছে, অর্থাৎ প্রতিটি লঞ্চে 1,500 থেকে 2,000 যাত্রী বহন করা হলো। সেখানে কিন্তু অনেকটা চেষ্টা করা হচ্ছে BIWTA কর্তৃপক্ষ থেকে যাত্রীদের সুরক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে যে কাজটি করার সেই ব্যবস্থাটি তারা করছেন। তো সেখানে BIWTA-কে নৌ পুলিশ, জেলা প্রশাসন তারা সহযোগিতা করছেন। তো আমরা যদি এই মুহূর্তে দেখাই যে একটি লঞ্চে এখন অপেক্ষমান আছে, এটি ঈগল 3, এটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আরেকটি আপনাকে যদি দেখাতে চাই যে এখনও অনেক যাত্রী আসছে।
ভোরে কিন্তু প্রচণ্ড চাপ ছিল, বিশেষ করে যারা অফিসমুখী ছিল, যারা পোশাক শ্রমিক ছিল, তারা ছিল যে তারা আজকে যদি কাজে যোগদান না করে তাহলে সেখানে তাদের চাকরি সমস্যা হবে। সেই বিষয়টি বিবেচনা করে কিন্তু ভোরে যে চাপটি ছিল সেই চাপটি কিন্তু আমরা কর্তৃপক্ষকে সামাল দিতে দেখেছি। তো আমি এই মুহূর্তে কথা বলবো চাঁদপুর বন্দর কর্মকর্তা কাউসারুল আলমের সাথে। তিনি আমাকে একটু যদি বলেন যে আসলে আপনারা সকাল থেকে যাত্রীদের চাপটা কীভাবে সামাল দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি অবগত আছেন পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার প্রেক্ষিতে আজকে সরকারি সিদ্ধান্ত হয়েছে যে 12টা পর্যন্ত লঞ্চ চলবে। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আছে। সকালবেলা কিছুটা চাপ পড়েছিল, ইতিমধ্যে আমাদের এখান থেকে 3টি লঞ্চ ছেড়ে গিয়েছে, আরেকটা লঞ্চ ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। এখন যাত্রী মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে, আর আমাদেরও যথেষ্ট পরিমাণে হাতে লঞ্চ আছে। সেক্ষেত্রে আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না। বিআইডব্লিউটিএ জেলা প্রশাসন এবং নৌ পুলিশ সমন্বিতভাবে চেষ্টা করছি যাতে করে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী সাধারণ নিরাপদে নৌভ্রমণ করেন। কিন্তু যাত্রী সাধারণের মধ্যে কিছুটা সচেতনতার অভাব রয়েছে। সেক্ষেত্রে আমরা শতভাগ যাত্রী সাধারণ যদি আরেকটু সচেতন হন, সেক্ষেত্রে আমরা শতভাগ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণটা সহজতর হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিআরডব্লিউটিএ বন্দর কর্মকর্তা কাউসারুল আলম যেমনটি আমাকে জানিয়েছেন যে আসলে তারা প্রাণপণ চেষ্টা করছেন। আর যেহেতু লঞ্চ টার্মিনাল বা ফেরিঘাটগুলোতে আমরা যেমনটা দেখি যে বিশেষ সময় যাত্রীদের চাপ আসলে এটি সামাল দেওয়া খুব কঠিন হয়ে যায়, কারণ প্রত্যেকের তারা আছে সেই কর্মস্থলে ফিরে যাবে বা একটা তার যে সময়টা এতদিন গড়বন্দি ছিল, অর্থাৎ ঈদের পর দিন যখন আবার একটা ঘোষণা হলো যে 23 তারিখ ভোর থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে, সেক্ষেত্রে মানুষজন কিন্তু আটকা পড়েছিল। খুব বেশি যাদের প্রয়োজন ছিল তারা কঠোর বিধিনিষেধের মধ্যে কর্মস্থলে ফেরার চেষ্টা করেছিলেন। আর যারা সম্ভব হয় না, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা যেতে পারেনি, সেই পরিবার পরিজন নিয়ে এখনও অনেকে অপেক্ষা করছেন লঞ্চ টার্মিনালে। তো আমি যদি দেখাতে চাই যে এখনও অনেকে এখানে অপেক্ষা আছেন যারা ঈদের আগে বাড়িতে এসেছিলেন প্রিয়জনের সাথে ঈদের উৎসবটি ভাগাভাগি করার জন্য, তারা কিন্তু এতদিন আটকা ছিলেন। তো এখন তাদের একটা প্রাণান্তকর চেষ্টা যে যারা তাদের পরিবার পরিজন ছেড়ে এখন আবার কর্মস্থলে ফিরে যাবেন, সেই শিশু সন্তান নিয়ে অনেক মায়েরা এখানে অপেক্ষা করছেন। তারা অনেকটাই সচেতন, কারণ তারা চেষ্টা করছেন যেন হুড়াহুড়ি এড়িয়ে অন্তত নিরাপদে যেন লঞ্চগুলোতে তারা অবস্থান করতে পারেন। তো আমি যদি সাদিয়া আরেকটি কথা বলি যে চাঁদপুর যে নদী বন্দর, এখানে মূলত 15টি রুটে রাজধানী সদরঘাট নারায়ণগঞ্জ দক্ষিণবঙ্গ সহ 15টি রুটে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে। সেক্ষেত্রে যদি আমি আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, সেটি হলো যে ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেই লঞ্চগুলোতে যাত্রীরা তারা গ্রাম থেকে টার্মিনালে ফিরেছেন। আর সেই দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে, একটা আসলে মানবিক দৃশ্য। কারণ এখানে যে গণপরিবহন বলতে যারা বাড়ি থেকে যখন লঞ্চ টার্মিনালে পৌঁছবেন, সেখানে কিন্তু তারা পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা পাচ্ছিলেন না, বিশেষ করে সিএনজি, অটোরিকশা বা ব্যক্তিগত অনেক পরিবহনে করে তারা ঘাটে আসার চেষ্টা করেছেন। তো আমি একজন মায়ের সাথে কথা বলবো যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন যদি একটু বলেন। ঢাকা যাব। ঢাকা যাবেন। তো ঈদে আসছিলেন বাড়িতে না? জি জি। এখন কষ্ট করে যাওয়াটার কারণটা কি একটু বলেন। কষ্ট করে তখন লকডাউনটা ছেড়ে দিয়েছে, তো এই জন্য চলে দিলাম। হ্যাঁ, যাত্রীরা জানিয়েছেন যে আসলে লকডাউন এর আজকে যে সুযোগটা দিয়েছে তাদেরকে, সেই জন্য তারা আসলে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচলের সবশেষ তথ্য। সাদিয়া। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমদ। পরের সময় আরও থাকছে। 2019 সালের পর চীনে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। অধিকাংশই আক্রান্ত ডেল্টা ভ্যারিয়েন্টে। মালয়েশিয়ায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 11 লাখ। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। 110টি রোড স্ল্যাব বসানোর মধ্য দিয়ে জুলাই মাসের রেকর্ড হয়েছে। এ নিয়ে 2831টি রোড স্ল্যাব বসে গেছে। এছাড়া রেলের সুপারস্ট্রাকচার নির্মাণ শেষ পর্যায়ে এখন। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বাংলাদেশের অগ্রযাত্রার স্মারক পদ্মা সেতুর দ্বার খুলে যাওয়ার দরজায় কড়া নাড়ছে। সেতুর রোড স্ল্যাব বসছে রাত দিন। দেশি বিদেশি কর্মীরা 3 শিফটে ব্যস্ত সময় পার করছেন। একদিনে 6টি স্ল্যাবও বসছে এখন। প্রতিটি স্প্যানে গড়ে বসছে প্রায় 72টি। সেতুর ডিজাইন অনুযায়ী কাঠ থাকার কারণে প্রতিটি স্ল্যাবই ভিন্ন। ভারী যন্ত্র ব্যবহারে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া এবং 84 মেট্রিক টন ওজনের স্ল্যাবগুলো স্থাপনে এখন বেশ পারদর্শী কর্মীরা। স্ল্যাবগুলো দ্রুত স্থাপন করতে পেরে
তারাও খুশি। আমাদের দেশে যে একটা পদ্মা সেতু ব্রিজ করে আমাদের খুবই আনন্দিত। সন্তানের কাছে বলতে পারলাম যে আমরা পদ্মা সেতুর কাজ করছি, পদ্মা সেতু আমরা করছি। এরকম বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করে অন্যরকম একটা অভিজ্ঞতাও আমরা অর্জন করতে পেরেছি। আর আমাদের পদ্মা সেতুর কাজও অলমোস্ট শেষের দিকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মা সেতুর কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। গ্যাস পাইপলাইন ইনস্টলেশন, প্যারাপেট ওয়াল, ডিভাইডার, এগুলো কাজ বাকি আছে। এগুলো সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ে, আগামী বছরের নির্দিষ্ট সময়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। জুলাই পর্যন্ত আমাদের 87.25% সার্বিক অগ্রগতি হয়েছে। রোডওয়ে স্ল্যাব আশা করছি আগামী মাসে শেষ হয়ে যাবে। তারপরে একটা বড় কাজ বাদ আছে আমাদের, যে প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা, এটা আমাদের 30% অগ্রগতি হয়েছে। এটাকে আমাদের একটু পিছনে আসি, আমরা আশা করছি আগামী মাস থেকে এটা অগ্রগতি আরো বাড়বে। মূল সেতুর অগ্রগতি 94.5%। স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথের 2917টি রোড স্ল্যাবের মধ্যে বাকি মাত্র 86টি। চলতি মাসেই এই স্ল্যাব বসানোর পর আগামী সেপ্টেম্বর থেকে পুরো সেতুতে শুরু হবে কার্পেটিং। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফেনীতে করোনায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ফেনী পৌরসভার আয়োজনে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি এ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার 2000 নিম্ন আয়ের মানুষের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে আরও 3000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান পৌর মেয়র। এদিকে নারায়ণগঞ্জে কর্মহীন গণপরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। 1600 পরিবহন শ্রমিককে এ সহায়তা দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে করোনা চিকিৎসায় সহায়ক সামগ্রী দিয়েছে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের তাগিদ দেন চিকিৎসা সংশ্লিষ্টরা। পটুয়াখালী সদর হাসপাতালে 5টি মনিটর ও শতাধিক অক্সিজেন হাই মাস্ক প্রদান করেন সাবেক পৌর চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের অর্থায়নে 20 শয্যার ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। ফেনীতে 6টি উপজেলা হাসপাতালে 200টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। করোনা রোগীদের জন্য 2টি অ্যাম্বুলেন্স ও 12টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা চালু করেছেন গাইবান্ধার পুলিশ সুপার। নোয়াখালীতে আইইবি এবং ম্যাক্স গ্রুপ 50টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে। ঝিনাইদহে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। জেলার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সোহাগ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে কিন্তু কোনোভাবেই করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোভাবেই কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না। গত কয়েকদিনে কিন্তু গড়ের প্রতিদিন ঝিনাইদহ টোটাল জেলায় কিন্তু গড়ের 70 থেকে 80 জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন এবং গড়ে আমরা যেটা দেখেছি 4 থেকে 5 জন কিন্তু মৃত্যুবরণ করেছে। আমরা যেটা যদি বলে রাখি যে গত 7 দিনে ঝিনাইদহে কিন্তু করোনা এবং উপসর্গ নিয়ে 31 জন মারা গেছে এবং এর মধ্যে যাদের করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তাদের কিন্তু করোনা নমুনা পরীক্ষা করে তাদের কিন্তু করোনা পজিটিভ এসেছে এবং যারা মারা গেছে এবং নতুন করে আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশের বাড়ি কিন্তু সীমান্ত উপজেলা পর্যায়ে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, তারা আসলে এমনটি জানিয়েছেন যে এই যে এখন যে করোনা সংক্রমণ যারা সংক্রমিত হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে তাদের বাড়ি গ্রামাঞ্চলে এবং তারা উপজেলা শহরগুলো ছাড়াও যে গ্রামের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম আছে সেই গ্রামগুলোতে কিন্তু থেকে রোগী আসছে এবং যারা মারা যাচ্ছে তারা কিন্তু অধিকাংশ বয়স্ক শ্রেণী এবং বাড়িতে চিকিৎসা নেওয়ার পরে যখন বেশি অসুস্থ হচ্ছে তারা হাসপাতালে আসছে এবং সেখানে মৃত্যুবরণ করছে। এটা অধিকাংশ রোগী এই করোনা সংক্রমণের মৃত্যু হার প্রতিরোধে জেলায় কিন্তু যে চলমান কঠোর লকডাউনের পূর্বেও কিন্তু 7 দিনের লকডাউন দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু কোনো কাজে আসছে না বলে আসলে স্বাস্থ্য বিভাগ সহ সচেতন মহল বলছেন। কারণ জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে 11টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশের কিন্তু এই করোনার সংক্রমণ প্রতিরোধে যে কঠোর লকডাউন এটা কার্যকরে তারা কাজ করছে, কিন্তু গ্রামে কিন্তু এই মানুষের মাঝে কিন্তু অনেকটা গা ছাড়া ভাব আমরা দেখতে পেয়েছি। কারণ গ্রামে যারা আছেন তারা কিন্তু কোনোভাবেই সরকারি দেয়া যায় বিধিনিষেধ, সেই বিধিনিষেধ কিন্তু কোনোভাবেই মানছেন না এবং স্থানীয় হাট বাজার সহ দোকানে কিন্তু তারা নিয়মিত
চলাফেরা করছেন এবং কোনো প্রকার স্বাস্থ্যবিধি তারা মানছেন না, আমরা যে গ্রামে গিয়ে যেটা দেখেছি। আর এই হাসপাতালে যারা মারা যাচ্ছেন তারা অধিকাংশ কিন্তু বয়স্ক এবং 40 থেকে তার ঊর্ধ্বে যেই মানুষগুলো ভর্তি হচ্ছেন তারা কিন্তু এখানে মারা যাচ্ছেন। এবং আসলে চিকিৎসকরা বলছেন যে যারা এখানে হাসপাতালে ভর্তি হচ্ছেন গ্রামের মানুষগুলো তারা প্রথমে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, যে চিকিৎসা নেওয়ার পরে যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তারপরে কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালে আসার পরে কিন্তু অনেকেই মারা যাচ্ছেন। যে গড়ে যে প্রতিদিন 4 থেকে 5 জন মারা যাচ্ছে সেটার বিষয়ে কিন্তু আসলে এই লকডাউন আর বিধিনিষেধ দিয়েও কিন্তু কোনোভাবে রোধ করা সম্ভব হচ্ছে না। আসলে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগের পক্ষ থেকে যে বিভিন্ন বিষয়ে তারা ভ্রাম্যমাণ আদালত সহ নানা অভিযান পরিচালিত করলেও কিন্তু এই লকডাউন বা স্বাস্থ্যবিধির মানার কোনো বালাই আমরা মানুষের মাঝে দেখতে পাচ্ছি না। কারণ হিসেবে আসলে বলছে মানুষের অসচেতনতার কারণেই কিন্তু এই করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আক্রান্ত যারা হচ্ছেন তারা কিন্তু হাসপাতালে আসার পরে কিন্তু তাদের যে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশ স্বাস্থ্য বিভাগ কিন্তু চিকিৎসকরা কিন্তু হিমশিম খাচ্ছে। এখানে একজন চিকিৎসক আছেন, চিকিৎসকের সাথে আমরা কথা বলি যে হাসপাতালে বর্তমান যে রোগী আছে সেই রোগীদের শারীরিক অবস্থা কেমন এবং কোন শ্রেণীর রোগী অল্প কথা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আজিবুল হাসান, ইমার্জেন্সি কোভিড ডিউটিরত অবস্থায় আছি। এখন রোগীর বর্তমান অবস্থা আগের চেয়ে রোগীর ফ্লোটা কমছে, কিন্তু যে রোগীগুলো ভর্তি আছেন তারা ম্যাক্সিমামই খুব খারাপ কন্ডিশন নিয়ে হাসপাতালে আসতেছেন। মানে দেখা যাচ্ছে তাদের অক্সিজেন স্যাচুরেশনটা 50-এরও নিচে। তখন আমরা 15 লিটার বা 20 লিটার অক্সিজেন দেওয়ার পরেও রোগীদের সার্বিক অবস্থা খুব বেশি উন্নতি করা সম্ভব হচ্ছে না। ম্যাক্সিমাম রোগী বাসায় মানে অসচেতনতার কারণে বাসায় থাকতেছেন, কিন্তু যখন রোগীর অবস্থা ক্রিটিক্যাল পর্যায়ে তখনই হাসপাতালে শরণাপন্ন হচ্ছেন, কিন্তু তখন আমাদের আর করণীয় কিছু থাকতেছে না। তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে রোগীদেরকে সার্বিক আমরা ডাক্তাররা যারা আছে, সিস্টাররা আছেন এবং হাসপাতালের স্টাফরা তারা তাদের সাধ্যমতো রোগীদেরকে সেবা দিচ্ছেন এবং যতটুকু পারতেছি আমরা তাদেরকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি। বাকিটা ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, হাসপাতালে যারা আক্রান্ত হচ্ছেন, যারা আসছেন তারা কিন্তু অধিকাংশ ক্রিটিক্যাল অবস্থায় আসার পরে কিন্তু হাসপাতালে আসছেন এবং জন্য তাদের কিন্তু চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এবং মৃত্যু সংখ্যা এবং হারটা বাড়ছে। তো এই ছিল ঝিনাইদহ সদর হাসপাতালে থেকে জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়েছে, মারা গেছেন 9,000-এর বেশি মানুষ। প্রতিদিন মৃত্যু আতঙ্কের সঙ্গে লড়তে হচ্ছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া ব্যবসা ও কর্মহীন হয়ে জীবনযাপনের কঠিন সংকটের মুখোমুখি কম বেশি সবাই। দেউলিয়া হয়ে মালয়েশিয়া ছাড়ছেন অনেকে। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। করোনা মহামারী এখনও বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াও এর ব্যতিক্রম নয়। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। তার মধ্যেই দেশটিতে মহামারী করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। সেই সঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার ভয়াল থাবায় বাংলাদেশ কমিউনিটিতেও মারা যাচ্ছেন অনেকে। মালয়েশিয়া বর্তমানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এবং কি আমাদের অনেক বাংলাদেশীয় মৃত্যু এই করোনাতে অনেক মারা গেছে। এখন বেশিরভাগ লোকজনই কাজ কাম নাই, অনেক কিছু নাই, তারা এখন বাড়ি ঘরে যাওয়ার চিন্তা ভাবনাই বেশি। গত 1.5 বছর যাবৎ লকডাউনের কারণে প্রবাসীরা অনেক কষ্টের ভিতরে আছে, কাজ কাম হারায় তারা বাসায় বসে আছে। মালয়েশিয়াতে যারা বসবাস করছে, বাংলাদেশি যারা আছি আমরা, তাদের খুবই খাদ্য সংকটপন্ন, আমাদের চলাফেরার অবস্থা বেশি একটা ভালো না। মহামারীতে বিগত 1.5 বছরে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। যারা টিকে থাকার চেষ্টা করছেন তারাও বিপুল দেনায় রয়েছেন। দোকান ভাড়াসহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে ফিরছেন দেশে। যারা ব্যবসায়ী আছে আমাদের বাংলাদেশি এবং অন্যান্য ব্যবসায়ী যারা আছে অনেক কঠিন সময় পার করছে। অনেক লোকজন বর্তমানে পুরা জানেন তো ব্যবসা বাণিজ্য থুইয়া দেউলিয়া হয়ে গেছে। এদিকে সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, দেখা দিয়েছে শয্যা সংকটও। দেশটিতে করোনা মোকাবেলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 5 থেকে 5.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। দিন যতই যাচ্ছে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি ততই খারাপের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে পাহাড়সম মানসিক চাপ নিয়ে প্রবাসীদের এখন একটাই প্রশ্ন, কখন থামবে এই অদৃশ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।
যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচিতে গতি আনতে লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী আয়োজন। শনিবার পূর্ব লন্ডনে আয়োজন করা হয় 5 দিনব্যাপী ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। স্থানীয় পার্কে আয়োজিত এই উৎসবে করোনার টিকার নানা দিক তুলে ধরার পাশাপাশি রয়েছে লাইভ মিউজিক, বিনামূল্যে খাবার সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, করোনার টিকা গ্রহণে মানুষের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখছে আয়োজন। বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যুক্তরাজ্য জুড়ে চলছে ব্যাপক আকারে টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন প্রয়োগে গতি বাড়াতে দেশটিতে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। করোনা নিয়ে সাধারণ মানুষের ভুল ভাঙাতে পূর্ব লন্ডনে শুরু হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন। স্থানীয় পার্কে আয়োজন করা হয়েছে ভ্যাকসিন মিউজিক ফেস্টিভ্যাল। 4 দিনব্যাপী এই আয়োজনে সরাসরি গান উপভোগের পাশাপাশি থাকছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা। গান শোনার পাশাপাশি ইচ্ছা করলে এখানেই দেয়া যাবে করোনার টিকা। ভ্যাকসিন গ্রহণের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ কাজের চাপের কারণে টিকা দেওয়ার সুযোগ হয়নি। এখানে এসে খুব সহজেই টিকা দিতে পারলাম। সত্যিই এটি একটি দারুণ উদ্যোগ। টিকা দেওয়ার জন্য আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। 2 বছর একটা কঠিন সময় পার করেছি আমরা। এখন একটি বিনোদনের দরকার। পরিবার নিয়ে ঘুরতে এসেছি এখানে। সত্যি এই উদ্যোগ প্রশংসনীয়। আয়োজকরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের আগ্রহ তৈরি ও ভীতি দূর করাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ন্যাশনাল হেলথ সার্ভিসের যৌথ উদ্যোগে আমাদের এই উৎসব সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ তৈরি করছি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। যারা আসছেন তাদের খুব সহজেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সরকারি হিসেব মতে এখন পর্যন্ত 18 বছরের বেশি মানুষের 72%কে 2 ডোজের টিকার আওতায় আনা হয়েছে। তবে দেশটির তরুণ প্রজন্মকে এখনো ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি। আর এ নিয়েই দুশ্চিন্তায় ব্রিটিশ সরকার। তাদেরকে টিকার আওতায় আনতেই নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানী প্যারিসে দূতাবাস কার্যালয়ে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশেরও উপস্থিত ছিলেন। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আবুল কাশিম সহ আরও অনেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে প্রতি বছর দুবাইয়ের সাংস্কৃতিক ব্যক্তিরা বিদেশের মাটিতেই জাঁকজমকভাবে অনুষ্ঠান আয়োজন করে থাকেন। করোনার কারণে কিছুটা দেরিতে হলেও প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক ও সাহিত্যপ্রেমীদের উদ্যোগে আয়োজিত হয়েছে রবি ঠাকুর ও নজরুলের জন্মজয়ন্তী উৎসব। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে মননে ধারণ করেনি এমন সাংস্কৃতিক কর্মী বা সাহিত্যপ্রেমিক এই উপমহাদেশে খুব কমই আছে। বাঙালি জাতির অস্তিত্বে মিশে আছে তাদের লেখনী। তাই প্রাণের আকুতিতে সাড়া দিয়ে এই করোনার মধ্যেও আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সাংস্কৃতিক ও সাহিত্যপ্রেমীরা আয়োজন করলেন জমকালো এক রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব। আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে আমি সত্যি অভিভূত, আমি আপ্লুত। আমাদের বাঙালিদের সারা দেখে, তাদের অংশগ্রহণ দেখে। রবীন্দ্র নজরুলের যে ব্যাপারগুলো হয়তো সবাই খেয়াল করেন না, সেগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে আমরা খুব সফলভাবে অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি, খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগছে দর্শকদের প্রতিক্রিয়া দেখে। প্রতি বছর গ্রীষ্মের শুরুতে অনুষ্ঠানটি আয়োজন করা হয় আমিরাতের মাটিতে। এবছর করোনা সংকটে একটু দেরিতে হলেও তার ব্যতিক্রম হয়নি। দুবাইয়ের 5 তারকা হোটেল গ্র্যান্ড মার্কিউরিতে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলে এই উৎসব। এই আয়োজনে রবীন্দ্রনাথ আর নজরুলের গান, গীতিনাট্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতের মূর্ছনায় প্রাণবন্ত করে রাখেন শিল্পীরা। অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ইয়াসমিন কালাম। আজকে যারা গান করেছে সবাই কিন্তু একটা নজরুল রবীন্দ্রের উপর তাদের একটা একাডেমিক শিক্ষা আছে। এত আনন্দ অনেক দিন বাদে পেলাম। এই পরিস্থিতিতে যেভাবে চলছে বিশ্ব, করোনা কালে আনন্দটাই কমে গেছে। দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ আর নজরুলের সৃষ্টিকে হৃদয়ে ধারণ করে আসছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাহিত্যপ্রেমীরা। বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতির প্রসারে বাংলাদেশ মিশনের পৃষ্ঠপোষকতা কামনা করেন আয়োজকরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মযুক্ত বেলুন উড়ল কানাডার টরন্টোর আকাশে। এটি মূলত দেশটিতে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম ধাপ।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষকে বিনোদন দিতেই এমন উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এভাবেই একটি এয়ার বেলুন ফুলিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। বেলুনটি প্রায় 100 ফুট লম্বা। বেলুনটির গায়ে যুক্ত করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম। কানাডার রাজধানী টরন্টোতে প্রথমবারের মতো বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মযুক্ত বেলুন প্রদর্শনীর অংশ এটি। দীর্ঘদিন পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বিভিন্ন পর্যটন নগরী সহ বিনোদন কেন্দ্র খুলে দিয়েছে কানাডা। এর আগে বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনী চললেও এভাবে বেলুন ফুলিয়ে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনী উত্তর আমেরিকায় এই প্রথম। আমার কাছে একটি 100 ফুট লম্বা ভ্যান গগের বেলুনের চিত্রশিল্প আছে। এটি প্রথমবারের মতো উত্তর আমেরিকায় ওড়ানো হচ্ছে। আমরা এটি টরন্টো শহরের ওপর দিয়ে ওড়াবো। আমরা এই অসাধারণ সময়টি উপভোগ করতে যাচ্ছি। বিনোদন কেন্দ্র খুলে দেওয়ায় মানুষের উপস্থিতি এখন অনেকটাই বেড়েছে কানাডায়। এমন পরিস্থিতিতে ভ্যান গগের চিত্রকর্ম প্রদর্শনীর প্রথম ধাপে বেলুন ফুলিয়ে উদযাপন করতে পেরে খুশি সেখানকার পর্যটকরাও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। গেল এক যুগে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। এ কারণে বাংলাদেশে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার স্থানীয় সময় বিকেলে শেয়ার বাজার বিষয়ক রোড শোর তৃতীয় পর্ব উদ্বোধনকালে তিনি কথা বলেন। লস অ্যাঞ্জেলেস থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। বিনিয়োগ বান্ধব পরিবেশ বোধহয় পৃথিবীর আর কোনো দেশ আপনাদের দিতে পারবে না। কাজে সকলে যারা বিনিয়োগ করতে চান আপনারা আসুন, বিনিয়োগ করুন। I consider each one of you ambassadors for Bangladesh. বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের এক অপার সম্ভাবনাময় অঞ্চল। দ্য রাইজ অব বেঙ্গল টাইগার, পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক তৃতীয় পর্বের এই রোড শোতে তিনি আরও বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি অনেক ভালো। স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, আমি সেখানে অনুরোধ করেছি যে ভ্যাকসিনের বাংলাদেশে যেন আমরা উৎপাদন করতে পারি, সেটা ওনারা যেন আমাদেরকে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোড শোর তৃতীয় পর্বের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী ও স্টেক হোল্ডাররা অংশ নেন। আমরা সবাই এক যুগে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি সরকারের সহযোগিতা কামনা করছি। এই রোড শোর প্ল্যান হচ্ছে বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ডিং করা এবং বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করা বাংলাদেশে বিনিয়োগ কতটুকু সেফ। সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রের 4টি বড় শহরে এই রোড শোর সহযোগী হিসেবে থাকছে ওয়ালটন, ইস্টার্ন ব্যাংক, নগদ আর অ্যামচ্যাম। আগামী 2রা আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে পুঁজিবাজারের বিষয়ক এই রোড শোর চতুর্থ ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার রজত জয়ন্তীতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও বাণিজ্যের এই রোড শো বিশ্ব দরবারে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এক উদীয়মান তারা হিসেবে উল্লেখ করেছেন সকলেই। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের অর্থনীতি হবে এক উন্নত দেশের মতোই, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-20 সিরিজের খবর। টাইগার অজি সিরিজে চোখ রাঙাচ্ছে বৃষ্টির শঙ্কা। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে রাজধানী ঢাকায়। তবে খেলাগুলো টি-20 হওয়ায় বৃষ্টি হলেও পুরো ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশাবাদী আবহাওয়াবিদরা। এদিকে কোভিডকালে অজিতের বাহ্যিক নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। শ্রাবণে বর্ষণ স্নাত হোম অফ ক্রিকেট, কখনো রোদ, কখনো ঝুম বৃষ্টি, কখনো বা মেঘের লুকোচুরি, এভাবেই কাটছে সময়। নানা শর্তের বেড়াজালে শুরু থেকেই আটকে টাইগার অজি সিরিজ। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, তবে তাতে শঙ্কামুক্ত হওয়া যাচ্ছে না একেবারেই। দফায় দফায় যে হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। মৌসুমি বায়ু উড়ে প্রভাব থাকবে আরও এক সপ্তাহ। তবে ম্যাচটা টি-20 বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। যেহেতু বাংলাদেশের মোটামুটি মৌসুমি বায়ু সক্রিয় অবস্থা রয়েছে, বলতে পারেন যে আগামী 5-6 তারিখ পর্যন্ত, 6-7 তারিখ, 6 তারিখ পর্যন্ত বলা যায় যে আপনার
সারা দেশে কম বেশি মানে দেখা যাবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানে গত কয়েকদিনে যেভাবে উপকূলীয় অঞ্চলে যেভাবে হয়েছে সেই রকম হয়তো হবে না। টি-20 খেলার সময় টাইম খুব শর্ট, আর হলো বৃষ্টি যদি 6 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। 6 তারিখের পরে গিয়ে আপনার দেখা যায় মৌসুমী বায়ু হয়তো বাংলাদেশের উপর কম সক্রিয় অবস্থা থাকবে, সেই সময় হয়তো বৃষ্টির পরিমাণটা অনেক কমে যাবে। খেলা তো মানে যেহেতু শর্ট টাইমে খেলা হয়ে যাবে মনে হয়। বায়ুবাবলের কঠিন শর্তের সঙ্গে নাক উঁচু অস্ট্রেলিয়ার সার্বিক নিরাপত্তায়ও জিরো টলারেন্স বিসিবির। এই ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগে একাধিক সিরিজ বাতিল করায় এবার আর নয় কোনো ছাড়। পুরো স্টেডিয়াম পাড়ায় তীক্ষ্ণ দৃষ্টি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। এই নিরাপত্তাজনিত কারণে অনেক সময় টিম তারা আসে নাই, তা আমরা চাই তারা যেহেতু আসছে তারা যেন কোনো ধরনের সারপ্রাইজের মুখোমুখি না হয়, তারা যেন একটা স্যাটিসফাইড মুডে এখানে এই খেলাটা এই টুর্নামেন্টটাকে শেষ করে তারা যেতে পারে। সেই আদলে যা যা করণীয় দরকার সেটা আমরা করব। সেই লক্ষ্যে আমাদের সাদা পোশাকে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও মোতায়েন থাকবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য মিরপুরের স্টেডিয়াম পাড়ায় যে অবরুদ্ধ অবস্থা রয়েছে তার রেশ থাকবে পুরো সিরিজ জুড়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে পোশাক ও কলকারখানা চালু হওয়ায় কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। হয়েছে এই যে পোশাক কারখানার কার্যক্রম, তারা কিন্তু সকালে তাদের যে পূর্ব যে অভিজ্ঞতা কিংবা যেভাবে তারা এই কারখানায় প্রবেশ করতেন হাত ধুয়ে এবং অনেকটা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা তাদের মধ্যে আমরা দেখেছি। এরপরে কিন্তু তাদের এই ফ্লোরে এসে কর্মস্থলে এসে তারা কাজ শুরু করেছেন এই কিছুক্ষণ হলো। আমরা রয়েছি গাজীপুরের কোনাবাড়ি অঞ্চলের একটি পোশাক কারখানায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কাজ করছেন। আপনাদেরকে আমি এই কারখানায় নিয়ে আসার আরেকটি কারণ হচ্ছে যে এই পোশাক কারখানাটি এই করোনার মধ্যে যাতে কেউ আক্রান্ত না হয় কিংবা তাদের স্বাস্থ্য সচেতনতায় এই প্রতিষ্ঠানটিতে আমি দেখেছি যে মাঝখানে পার্টিশন ব্যবস্থা তারা রেখেছে, অর্থাৎ একটি মেশিন থেকে অন্য একটি মেশিনের দূরত্ব তাদের কারখানায় আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস্টিকের পার্টিশন, একটি মেশিন থেকে অন্য মেশিনের দূরত্ব প্রায় 4.5 ফুটেরও বেশি। তারপরে কিন্তু আরেকজন শ্রমিক কিংবা আরেকজন কাজ করছেন এই প্রতিষ্ঠানটিতে, অর্থাৎ এই ফ্লোরে আমি যদি আপনাদেরকে জানাই যে প্রায় 550 শ্রমিক কাজ শুরু করেছে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে সংক্রমণের উচ্চ ঝুঁকি এখন দেশে, এই সময়ে আপনাদের কারখানা খোলা হয়েছে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু শ্রমিকরা আমাদেরকে অনেকটাই নিশ্চিত করেছেন যে আজকে কাজে জয়েন করেছেন। প্রথম দিন তারা যে এই ব্যবস্থা দেখেছেন, যে পার্টিশন ব্যবস্থা, এই ব্যবস্থা দেখার পরে কিন্তু তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। যদিও এর আগে এই কোম্পানিটি এই পার্টিশন ব্যবস্থা শুরু করেছে বলে আমরা জেনেছিলাম। জানিয়ে রাখছি যে সংক্রমণের এই উচ্চ ঝুঁকিতে থাকা বাংলাদেশ যখন ক্রমান্বয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, তখন কিন্তু দীর্ঘ সময় এই কারখানা বন্ধের একটি সিদ্ধান্ত এসেছিল এবং শ্রমিকরা তাদের বাড়িতে চলে গিয়েছিল। একদিকে লকডাউন, আরেকদিকে ঈদের ছুটি, সেই কিছু কাটিয়ে কিন্তু গত পরশুই এই যে কারখানা খোলার সিদ্ধান্ত আসে। এরপরেই কিন্তু গতকাল থেকে শ্রমিকরা দেশের নানা প্রান্ত থেকে তাদের কর্মস্থলে অর্থাৎ গাজীপুর, সাভার এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে আসে। সেই দৃশ্য আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আপনারা দেখছেন যে এই যে একটি ফ্লোরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একটি পোশাক কারখানা কার্যক্রম চালানো হচ্ছে। তো আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলতে চাই এই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে, যে আসলে কি ধরনের ব্যবস্থা আসলে আপনারা রেখেছেন, যে এই যে করোনা সংক্রমণের মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বাড়ছে, তারপরেও কিন্তু কর্মস্থল আপনারা খুলে দিয়েছেন। এদের নিরাপত্তায় আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং আপনারা জীবন আগে না জীবিকা আগে, কি ধরনের ব্যবস্থা রাখছেন? সর্বপ্রথম অবশ্যই জীবিকা থেকে জীবন আগে, মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি এবং আমরা সেই লক্ষ্যেই সরকার কর্তৃক প্রদত্ত যে ধরনের স্বাস্থ্যবিধি আছে কোভিড প্রটোকলে সবগুলো আমরা মেনে চলছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ওয়ার্কারের মাঝখানে একটা করে সেপারেটর দেওয়া আছে, যেন তাদের কাছ থেকে যেন কোনো সংক্রমণ অন্য আরেকজনের কাছে যেতে না পারে। সেই জন্য আমরা অবশ্যই সবসময় সতর্ক আছি এবং তাদেরকে ফ্যাক্টরিতে ঢোকানোর সময় তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করা, তারপরে আপনার দূরত্ব বজায় রেখে হাত পরিষ্কার করা এবং লিফটে ওঠার সময় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সবসময় আমরা ফ্লোরে
তাদেরকে কাজের পরিবেশ সৃষ্টি। কেউ যদি আক্রান্ত হয় কিংবা কারো যদি সিমটম থাকে সেই ক্ষেত্রে আপনাদের কোনো মেডিকেল টিম আছে কিনা কিংবা কি ধরনের ব্যবস্থা আপনারা তাদের ক্ষেত্রে নেন? অবশ্যই আমাদের এখানে প্রশিক্ষিত রেজিস্টার ডাক্তার আছে, আমাদের মেডিকেল সেন্টার রয়েছে। যদি কারো তাপমাত্রা বেশি দেখা যায় তাহলে কোয়ারেন্টাইন রাখা হয় এবং যদি প্রয়োজন হয় তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়। এবং এছাড়াও আমাদের একটি আইসোলেশন সেন্টারে রয়েছে এই কোনাবাড়ী জোনের জন্য। আচ্ছা, শুনছিলেন যে বলছিলেন আইসোলেশন সেন্টারের কথা, অর্থাৎ এই কারখানার যে কর্তৃপক্ষ রয়েছেন তিনি আমাদেরকে বলছেন যে তাদের কোনো শ্রমিক যদি আক্রান্ত হয় কিংবা সিমটম দেখা দেয় তাহলে তাদের আলাদা একটি আইসোলেশন সেন্টার রয়েছে, সেখানে ডাক্তার এবং ব্যবস্থা রয়েছে, সেখানেই কিন্তু তাদেরকে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তাদেরকে দেখভাল করা হয়। এই যখন অবস্থা তখন আমরা আরো কয়েকটি কারখানায় খোঁজ নিয়েছি সকাল থেকে, তাদের দেখেছি যে তারা কিন্তু কারখানা শুরু করেছে। স্বাস্থ্যবিধি যে সব কারখানা মানছে সেটি কিন্তু নয়। আমরা বেশ কয়েকটি কারখানায় খোঁজ নিয়েছি, বেশ কয়েকটি কারখানায় কিন্তু অনেকাংশেই স্বাস্থ্যবিধি না মানলেও আমরা এই যে কোনাবাড়ির এই অঞ্চলটা অর্থাৎ জুরন এলাকায় যে দুটি কারখানা দেখেছি সেখানে কিন্তু আমরা ভেতরের স্বাস্থ্যবিধি অনেকটাই মানতে দেখছি। তবে যখন বাইরের রাস্তায় আসছেন এবং হাঁটাচলা করছেন এবং কারখানার ভেতরে প্রবেশ করার সময় অর্থাৎ কারখানার বাইরের পরিবেশটাতে তারা অনেকটাই গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে কারখানায় প্রবেশ করছেন, কিন্তু ভেতরে আসার পরই তারা কিন্তু অনেকটাই নিরাপদ বলে মনে করছেন এখানকার যারা শ্রমিক তারা। এই ছিল আমার কাছে সবশেষ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। 400 বছর আগেকার ইতিহাস ধারণ করে ঐতিহ্যের বাহক হয়ে আছে একটি বটগাছ। সারা দেশ তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এই বৃক্ষটি রয়েছে ঝিনাইদহে। স্থানীয়রা বলছেন যত্ন কিংবা পরিচর্যা না থাকায় মরতে বসেছে গাছটি। জনপ্রতিনিধি জানান বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লোটাস রহমান সোহাগের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থান একটি মাত্র গাছের। বিশাল আকারের মতো, বয়সও বেশ পুরনো, কারো মতে 300, কারো ধারণা 400 বছর বয়সী এটি। কালীগঞ্জের সুইতলা মল্লিকপুরের বটগাছটি এখনো বিস্ময় জাগায় মানুষের মনে। এটা এশিয়া মহাদেশের একটা বৃহত্তম বটগাছ। শিকড় থেকে যে বটগাছগুলো হয়েছে 38 থেকে 40টা বটগাছ এইখানে হয়েছে। মূল গাছটি নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। এলাকাবাসী জানান বেথুরি গ্রামের একটি কুয়ার পাশে এটি জন্মায়। রোপণ করা হয়েছিল নাকি এমনিতেই জন্মেছে তার সঠিক ইতিহাস জানেন না কেউই। সুনাম শুনেছি অনেক, তার জন্য এখানে আসা হয়েছে। তবে এসে অনেক ভালোই লাগছে। কিছু বটগাছ আছে যেগুলো আপনার মারা গেছে, তো এখানে উচিত ছিল এই বটগাছগুলো আগে থেকে আরো সংরক্ষণ করা সুন্দর করে। এমন একটা পরিবেশে অবস্থান করছি যে অবহেলার সাথেই গাছটি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায় সারা বছরই দর্শনার্থীরা আসেন এখানে। কোকিল আছে, কাক আছে, চড়ুই, এছাড়া আরো অন্যান্য প্রজাতির পাখি এখানে দেখা যায়। এখানে একটা হোটেল হইলে খুবই ভালো হয়। পরিবেশটা একটু ভালো করার জন্য দিলে মনে হয় পর্যটকের জন্য সবচেয়ে ভালো হয়। আর এখানে জনবল নিয়োগের প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য একজন মালি রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ইতিহাসটাকে ধরে রাখার জন্য দেশি বিদেশি পর্যটক যাতে আগ্রহী হয় সে ব্যাপারে এখানে অনেক উন্নয়নমূলক কার্যক্রম করবেন। এ বিষয়ে আমি ডিও পত্র সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন। এলাকাবাসী জানান সীমানা সুরক্ষিত না থাকায় অপরিকল্পিত রাস্তাঘাট তৈরি হয়েছে অনেক বেশি। প্রয়োজনে ভূমি জরিপের তাগিদ দিয়েছেন তারা। সময় সংবাদ, ঝিনাইদহ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিধিনিষেধ শেষ হওয়ার আগেই আজ থেকে খুলছে শিল্প কারখানা। রাজধানীমুখী কর্মজীবী মানুষ চাপ সামাল দিতে বেলা 12টা পর্যন্ত চলবে লঞ্চ ও বাস। করোনায় আরও 218 মৃত্যু। করোনাকালে সরকারি চাকরির সুযোগ হারিয়েছেন প্রায় 2 লাখ প্রত্যাশী। আবেদনে বয়স বাড়ানোর দাবি। ক্ষতি পুষিয়ে নিতে সমন্বয় করে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।